হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকের মুভি এক্সপ্লেনেশন সিরিজে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই ইউনিক স্টোরি লাইনের একটা মুভি। আমি যে মুভিটির কথা বলছি এই মুভিটির নাম ডক্টর স্ট্রেঞ্জ। এই মুভিটির স্টোরিটা এতটাই হার্ড যে বুঝতে গেলে আপনার মাথা দিয়ে একদম ধোয়া বের হয়ে যাবে। তো আমি এটা কিছুতেই চাই না যে আপনার মাথা দিয়ে ধোয়া বের হোক। তো তাই চলুন মুভির শুরুতে এই মুভির প্লটটা সম্পর্কে একটু আলোচনা করা যাক। এই মুভিটি একজন নিউরো সার্জেন্টের জীবনের উপর নির্মিত। ওনার নাম ডক্টর স্ট্রেঞ্জ। তিনি সার্জারিতে এতটাই পারদর্শী যে তার ক্যারিয়ারে কোনো অপারেশন নেই যেটা তিনি অসফল হয়েছেন বা যেটা করতে পারেননি। যাই হোক, এমন সফলতাপূর্ণ জীবনে হঠাৎ ডক্টরের জীবন থেমে যায় একটা সাংঘাতিক অ্যাক্সিডেন্টের কারণে। এই অ্যাক্সিডেন্টে তার দুটো হাতেই অচল হয়ে যায়। তারপর তার জীবনে যা যা ঘটে তা নিয়ে এই মুভির গল্পকে এগিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তো চলুন আমরা মুভির মূল স্টোরির দিকে এগিয়ে যাই। মুভির শুরুতে আমাদের দেখানো হয় একটি বহুকালের পুরনো লাইব্রেরিতে কিছু লোক আসে এবং সেখানকার লাইব্রেরিয়ানকে মেরে একটা পুরনো বইয়ের পাতা ছিঁড়ে নেয়। ঠিক তখনই সেখানে হলুদ ড্রেস পরা একটি মহিলা আসে এবং বলে, মাস্টার কাইসিলাস, এই বইটা তোমাকে শুধু বিপদেই ফেলবে। এটা শুনে কাইসিলাস সেখান থেকে বেরিয়ে দৌড়ে পালাতে থাকে, কিন্তু পেছনে সেই মহিলাটি এসে তাদের সামনে একটা কাঁচের দেয়াল তৈরি করে দেয়, একদম অপটিক্যাল ইলিউশনের মতো আর কি। মানে মহিলাটির জাদুই শক্তি আছে হয়তোবা। যাই হোক, সেটা আমরা মুভির আর একটু এগুলোই ক্লিয়ার বুঝতে পারবো। তো এরপর তাদের ফাইটিং শুরু হয় এবং ফাইটিং প্যাটার্ন দেখে বোঝা যায় দুপক্ষের জাদু শক্তি সম্পূর্ণ। যাই হোক, মারামারির এক পর্যায়ে সেই লোকটি দলবল নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর সিন শিফট হয় এবং প্রথমবারের মতো এই মুভির নায়ক ডক্টর স্ট্রেঞ্জকে দেখানো হয়। দেখা যায় স্ট্রেঞ্জ অপারেশনে যাওয়ার জন্য রেডি হচ্ছে এবং কিছুক্ষণ পর অপারেশন শুরু হয়। তবে এখানে একটা ব্যাপার খুবই অবাক করে আমাকে, আর সেটা হলো এই ডক্টর হালকা সাউন্ডে রক মিউজিক প্লে করে অপারেশন করছে, একদম আমার মতো। তবে পার্থক্য হলো আমি রক গান চালিয়ে স্যালেনের কাজ করি আর উনি অপারেশন করছে, এতটুকুই। তবে এখানে একটা ব্যাপার হলো যে পছন্দের গান শোনার পাশাপাশি কাজ করার ব্যাপারটা একদমই অন্যরকম, এতে করে কাজের ক্লান্তি কম আসে আর কি। যাই হোক, সে অপারেশনটা যখন শেষের দিকে তখন ওটির বাইরে একটা মেয়ে ডক্টর আসে এবং ইশারা স্ট্রেঞ্জকে ডাকে এবং বলে একটা জটিল ইমার্জেন্সি অপারেশন আছে, একটি লোকের মাথায় গুলি লেগেছে এবং সেটি একদম মগজকে টাচ করে আছে। বিষয়টা আমার কাছে এতটাই ক্রিটিক্যাল মনে হচ্ছে যে আমি অন্য নিউরো সার্জনদের অপারেশনের পারমিশন দিতে ভয় পাচ্ছি, তাই আমি চাচ্ছি তুমি এই অপারেশনটা করো। মেয়ে ডক্টরটির কথা শেষ হতে না হতে স্ট্রেঞ্জ সেই পেশেন্টের দিকে দৌড় দেয় এবং খুব তাড়াতাড়ি তাকে ওটিতে নিয়ে যায়, কেননা তাদের হাতে তখন রোগীটিকে বাঁচানোর সময় ছিল জাস্ট কয়েক মিনিট। তো ফাইনালি তারা সার্জারি শেষ করে এবং সফলতার সহিত। তারপর তারা রোগীর অভিভাবকদের সাথে দেখা করে এবং তাদের সান্ত্বনা দেয় আর বলে রোগী এখন আউট অফ ডেঞ্জার। অ্যাকচুয়ালি যে কোনো অপারেশন থিয়েটারের সামনেই এই দৃশ্যটা পৃথিবীর সব থেকে সুন্দর দৃশ্য, কিন্তু কেন জানি না আমাদের দেশের ডক্টর এই সুন্দর দৃশ্য থেকে নিজেদের বঞ্চিত করে, মানে ভাবের ঠেলায় মনে হয়। মূলত আমাদের দেশে কোনো পেশেন্টের অপারেশন হলে অভিভাবকরা সেই ডক্টরের ফেসেই দেখে না, আর কুশল বিনিময় তো খুব দূরের কথা। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। তো স্ট্রেঞ্জরা যখন রোগীর অভিভাবকদের সাথে কুশল বিনিময় করে ফিরছিল তখন স্ট্রেঞ্জ সেই মেয়েটিকে বলে, আজ সন্ধ্যায় একটা সেমিনারে আমার লেকচার আছে, তুমি কি যাবে আমার সাথে? উত্তরে মেয়েটি বলে, ধরো সেমিনারে একটানা বকবক আমার ভালো লাগে না, সো আমি যাচ্ছি না। তো এর পরের সিনে আমরা দেখতে পাই স্ট্রেঞ্জ সেই সেমিনারে যাওয়ার জন্য রেডি হচ্ছে। তবে এখানে স্ট্রেঞ্জের ঘড়ির কালেকশন দেখে পার্সোনালি আমি চমকে গেছিলাম। বাবা বাবা, এতগুলো ব্র্যান্ডেড ঘড়ি, তাও আবার রোলেক্সের মতো দামি ব্র্যান্ডের, ভাবা যায়। যাই হোক, এরকম বাতিক আমারও আছে, তবে সেটা ঘড়ি না, সেটা হচ্ছে আমার জুতার। আমার জুতা সংগ্রহ করতে খুব ভালো লাগে। ইভেন না, আমি চেষ্টা করি সবসময় আপডেট কিছু সবসময় কাছে রাখতে আর কি। বাই দ্য ওয়ে, স্ট্রেঞ্জ তখন রেডি হয়ে একটা ল্যাম্বরগিনি গাড়ি করে সেমিনারের উদ্দেশ্যে রওনা দেয়। এখানে একটা পার্সোনাল ব্যাপার আপনাদের জানিয়ে রাখি, আর সেটা হলো এই স্ট্রেঞ্জ হালার লাইফ স্টাইলটা কিন্তু একদম অন্যরকম। মানে কোটি টাকার গাড়ি, লাখ টাকার ঘড়ি, অর্থাৎ যা ইনকাম করে তা এগুলো করেই শেষ করে। যাই হোক, সেমিনারে যাওয়ার পথে হসপিটাল থেকে স্ট্রেঞ্জকে কল করা হয় একটি জরুরি সার্জারির ব্যাপারে কথা বলতে। তখন স্ট্রেঞ্জ সেই কলটি কারের কমিউনিকেশন ডিভাইসের সাথে কানেক্ট করে এবং বলে, পেশেন্টের নিউরো আলট্রা রিপোর্ট আমাকে দেখাও এবং ছবি পাঠাও, তারপর দেখে আমি জানাচ্ছি কি করা যায়। আর রিপোর্ট পাঠানোর পর যখন সেই রিপোর্টগুলো দেখতে যায় তখনই গাড়িটি আরেকটি গাড়ির সাথে ধাক্কা লেগে যায় এবং গাড়ির গতি 150+ থাকার কারণে গাড়িটির সিটকে একটা খাদে পড়ে যায়। এর পরের সিনে দেখা যায় তাকে উদ্ধার করে হসপিটালাইজড করা হয় এবং সার্জারি শেষে তাকে বেডে দেওয়া হয়। কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরলে সে দেখতে পায় সেই মেয়ে ডক্টরটি সেখানে তার পাশে বসে আছে। সে তখন তাকে জিজ্ঞেস করে, আমার কি হয়েছে? তখন মেয়েটি বলে, তুমি কার অ্যাক্সিডেন্টে গুরুতর আহত হয়েছিলে, আমরা তোমাকে উদ্ধার করে এখানে অ্যাডমিট করাই। তোমার দু হাতের প্রত্যেকটা আঙ্গুলেই ভেঙে একদম গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। এবং সে কাঁদতে কাঁদতে বলে, সার্জন স্ট্রেঞ্জ, আমাদের মনে হয় তুমি আর কখনো সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট ধরতে পারবে না, কারণ তোমার দু হাতের আঙ্গুলের অবস্থা একদমই খারাপ। এরপর মেয়ে ডক্টরটি স্ট্রেঞ্জকে তার বাড়ি নিয়ে পার্সোনালি সেবা করা শুরু করে, কিন্তু স্ট্রেঞ্জের ডিপ্রেশন বাড়তে থাকে। সে ভাবতে থাকে, আমার মতো একজন এক্সপার্ট মানুষের উপকারে আসবে না, এটা কিভাবে হয়? জীবনকে এখানেই শেষ হতে দেওয়া যাবে না। তো তারপর সে একটা বিরাট মেডিকেল বোর্ড বসায় পৃথিবীর সব নামি দামি অর্থোপেডিক ডক্টরদের নিয়ে আর কি। তো সবার মতামতের এবং অভিজ্ঞতার ভিত্তিতে দ্বিতীয়বারের মতো স্ট্রেঞ্জের সার্জারি করা হয় এবং তাকে কিছু হাতের ব্যায়াম করতে বলে, কিন্তু তার এসবে বিলিভ হয় না। হাজার হোক, সেও তো একজন ডক্টর, তাই না? তো ভালো মন্দ ব্যাপারটা সেও বোঝে। তাই এই কনফিউশনের জন্য সে তার একটা ডক্টর বন্ধুকে ডাকে এবং বলে, তুমি কি আমার মতো এরকম হাড্ডি গুঁড়ো কোনো পেশেন্টকে দেখেছো যে পরবর্তী সময়ে সুস্থ জীবনে ফিরে এসছে? উত্তরে বন্ধু ডক্টরটি বলে, না, সত্যি বলতে আসলে এরকম অসম্ভব। তবে একজনকে আমি চিনি যে এরকম চরমভাবে আহত হওয়ার পরেও সুস্থ হয়ে গেছে। সে ছিল আমারই পেশেন্ট। একটা ভয়াবহ দুর্ঘটনায় তার মেরুদণ্ড
মেরুদণ্ডের সবকটা হাড় ভেঙে গেছিল। তারপর সে আমার কাছে একটানা 3 বছর রেগুলার ট্রিটমেন্ট নিত। হঠাৎ একদিন আসা বন্ধ করে দেয় আর আমি ভাবি হয়তো বা লোকটি মরে গেছে, কিন্তু না, তার কিছুদিন পর আমি লোকটিকে রাস্তায় জগিং করতে দেখি, যেটা একেবারেই অসম্ভব। ওই রোগীটা বিছানা থেকে দাঁড় হওয়াই সম্ভব না। এরপর সিন শিফট হয় আর পরের সিনে দেখা যায় স্ট্রেঞ্জ তার আরেক বন্ধুর সাথে কথা বলছে, মানে ফিনান্সিয়াল সাপোর্ট চাচ্ছে আর কি। কিন্তু তার বন্ধুটি তাকে মুখের উপর না বলে দিয়ে কল কেটে দেয়। তখনই সেখানে মেয়ে ডক্টরটি আসে এবং বলে সে তোমাকে টাকা ধার দিল না, তাই তো? তখন স্ট্রেঞ্জ বলতে থাকে টোকিওতে একটা নতুন চিকিৎসা পদ্ধতি চালু হয়েছে, আমি সেটা করতে চাই, কিন্তু আমার এই মুহূর্তে জাস্ট 2 কোটি টাকা দরকার মাত্র। সেই ট্রিটমেন্টটা আমি নিতে চাই, আমাকে নিতেই হবে। তখন মেয়েটি বলে শোনো, এসব পাগলামি করে কোনো লাভ নেই, এখন তোমাকে কেউই টাকা ধার দেবে না, আমার কাছে যা ছিল তাও তো শেষ। তোমার সব থেকে বড় ভুল ছিল তুমি ফিউচার নিয়ে মোটেও ভাবতে না, তুমি যা কামিয়েছো তার থেকে বেশি খরচ করেছো। আর সব থেকে বড় কথা হলো তুমি যা শুনেছো সবই ভুয়া। অ্যাটলিস্ট একজন সার্জেন্ট হিসেবে তো তুমি এতটুকুন বোঝো যে তোমার হাত আর কখনো ঠিক হবার নয়। এটা শুনে স্ট্রেঞ্জ প্রচন্ড রেগে যায় আর বলে তাহলে আমি কি বাকি জীবন এভাবেই কাটাবো, মানুষের দয়ার পত্র হয়ে, ইভেন তোমারও দয়ার পত্র হয়ে? এসব বলে সে মেয়েটিকে গালাগালি করতে থাকে আর এক পর্যায়ে মেয়েটি সেখান থেকে চলে যেতে বাধ্য হয়। অ্যাকচুয়ালি এরকম আচরণের জন্য স্ট্রেঞ্জকে দোষ দিয়েও লাভ নেই, সে এরকম করছে ডিপ্রেশন থেকে। আসলে ডিপ্রেশন যে কি জিনিস, যারা একসময় ডিপ্রেশনে ছিল বা এখনো আছে তারাই বোঝে এটা কি। একজন ডিপ্রেশন মানুষের কাছে মিঠা বলে কিছু থাকে না, ওর জীবনে সম্পূর্ণ তিতা, সবকিছুই তিতা। আর মিঠা বলতে জাস্ট একটা ব্যাপারই থাকে, সেটা হচ্ছে সুইসাইড করা। আর আমি এটা বুঝি, কেননা আমি আমার জীবনে সবচেয়ে বেশি যা পেয়েছি তা হলো ডিপ্রেশন, জাস্ট বাকি ছিল সুইসাইড করা। কিন্তু সুইসাইডের সিদ্ধান্ত নিল তো আমি কখনো করতে পারিনি। আসলে আল্লাহ সবসময় বান্দার জন্য মঙ্গল প্ল্যানেই করে রাখে। তখন যদি সুইসাইড করতাম তাহলে আজকে আমি এই পর্যায়ে আসতে পারতাম না। যাই হোক, পরের সিনে দেখা যায় স্ট্রেঞ্জ সেই লোকটির কাছে এসছে, মানে যে লোকটির সুস্থ হওয়ার কথা তার বন্ধুটি তাকে জানিয়েছিল। স্ট্রেঞ্জ লোকটিকে বল খেলতে দেখে একদম ঘাবড়ে যায়। স্ট্রেঞ্জ তাকে কাছে ডাকে এবং নিজের পরিচয় দেয়। তখন লোকটি বলে ও আচ্ছা, তাহলে সেই ড্যাশিং হ্যান্ডসাম ডক্টরের এই হাল। আমি যখন আপনার মতো বেহাল অবস্থায় ছিলাম তখন আপনার কাছে গিয়েছিলাম আপনার চেম্বারে, কিন্তু আপনার অ্যাসিস্ট্যান্ট আমাকে ভেতরেই ঢুকতে দেয়নি। সে বলেছিল এই অবস্থার কখনো ঠিক হবার নয়, বেকার ডক্টরের সময় নষ্ট করে কোনো লাভ নেই। তো সেই অভিজ্ঞ লোক আছে এই দশায় আমার কাছে কেন? তখন স্ট্রেঞ্জ তাকে বলে তুমি সুস্থ হলে কি করে সেটা আমি জানতে এসেছি। লোকটি তখন বলে আমি যেখানে গিয়ে সুস্থ হয়েছি কিংবা তুমি যেটার খোঁজ করছো সে জায়গাটার নাম হচ্ছে কামারতাস। ওখানে যাওয়ার আগে তোমার আত্মাকে পরিশুদ্ধ করতে হবে, অহংকার মুছে ফেলতে হবে, গুরুর সান্নিধ্য লাভ করতে হবে। তো এসব বলার পর লোকটি সেই লোকেশন তাকে দেয়। তো লোকেশন অনুযায়ী স্ট্রেঞ্জ কাঠমান্ডুতে আসে, মানে নেপালে আসে, এবং নানান লোককে জিজ্ঞেস করতে থাকে কামারতাস কোথায়, কিন্তু কেউই বলতে পারে না। এরম ভাবে সারাদিন চলতে চলতে সন্ধ্যায় সে একটি গলি দিয়ে যেতে ধরে, কিন্তু তখনই কয়েকজন ছিনতাইকারী তাকে আটকায় এবং পেটাতে থাকে। ঠিক তখনই সেখানে হুডি পরা একটি লোক আসে আর সবাইকে কুংফু কায়দায় পিটুনি দিয়ে তাকে বাঁচিয়ে নেয় এবং জিজ্ঞেস করে তুমি কামারতাস খুঁজতেছো? এর পরের সিনে দেখা যায় সেই লোকটি তাকে সাথে করে নিয়ে এসছে এবং কামারতাসের গেটে অনেকগুলো নাগা সন্ন্যাসীকে দেখে স্ট্রেঞ্জ লোকটিকে বলে এটাই কি তোমার কামারতাস? লোকটি উত্তরে বলে হ্যাঁ। স্ট্রেঞ্জ তখন বলে এগুলো তো দেখছি অতি সস্তার ভণ্ডামি, আর এই ভণ্ডামি শিখতে আমি এত দূর থেকে এখানে আসলাম। এটা শুনে লোকটি বলে হ্যাঁ, যখন আমি প্রথমে এখানে এসেছিলাম আমিও তোমার মতো এরকম বেয়াদবি করেছিলাম। তো আমার অভিজ্ঞতা থেকে আমি তোমাকে একটা সাজেশন দিতে চাই, আর সেটা হলো তুমি পূর্বে কি ছিলে সেটা ভুলে যাও, তুমি কি কি জানো সেসবও ভুলে যাও, তুমি একদম নবজাতক শিশুর মতো রিসেট হয়ে এখানে প্রবেশ করো। তো তারপর স্ট্রেঞ্জ ভিতরে প্রবেশ করে এবং লোকটি তাকে সবার সাথে পরিচয় করিয়ে দেয়। তো সেখানে আমরা সেই মাথা নাড়া করা মহিলাটিকে দেখতে পাই যাকে আমরা মুভির শুরুতে দেখেছিলাম মারপিট করতে। তো এই মহিলাটি হচ্ছে এখানকার গুরুমা, মানে এখানকার লিডার। তো গুরুমা তখন স্ট্রেঞ্জকে চা খেতে দেয়। তো স্ট্রেঞ্জ তখন তাকে জিজ্ঞেস করে আপনি প্যাংবর্ন নামে কোন লোকের ট্রিটমেন্ট করেছিলেন, মানে সেই লোকটির কথা বলছিল যিনি সুস্থ হয়ে গেছেন আর কি। তো উত্তরে গুরুমা বলে হ্যাঁ, চিকিৎসা আমি করেছি। তখন স্ট্রেঞ্জ বলে আপনি গুরু হয়ে যাওয়া স্পাইনালকে কিভাবে জুড়েছেন, মানে মেরুদণ্ডের কথা বলছে। তখন তিনি বলেন আমি তো ওর শরীর জুড়িনি, ও শরীর নিজেই নিজে তা ঠিক করেছে, আমি জাস্ট ওকে বিশ্বাস জেনে দিয়েছি যে ও নিজে আবার উঠে দাঁড়াতে পারবে। তখন স্ট্রেঞ্জ বলে ও তাহলে আপনার ট্রিটমেন্ট হলো আত্মার আত্মশক্তি বাড়িয়ে শরীরের ডেথ সেলকে আবার পুনরায় জীবিত করা। বাহ, কি দারুণ ভণ্ডামি, আত্মা নাকি শরীরকে ঠিক করতে পারে। যেখানে আত্মা বলেই কিছু নেই, ঠিক তখনই এই গুরুমাতাকে একটা নিনজা টেকনিকে আঘাত করে কিছু সময়ের জন্য তার আত্মাকে শরীরের বাইরে বের করে দেয় এবং তার আত্মাকে এক পলকে পুরো দুনিয়া ঘুরিয়ে নিয়ে আসে। এবং এরপর স্ট্রেঞ্জ বলে আমি বিশ্বাস করছি আত্মা বলে আসলেই কিছু আছে, আমাকে আপনার চরণে ঠাই দিন। কিন্তু তাকে সেখান থেকে বের করে দেওয়া হয় তার অবিশ্বাসের কারণে। যাই হোক, বের করে দেওয়ার 5 ঘন্টা পরেও দেখা যায় স্ট্রেঞ্জ সেখানে বসে কাঁদছে। এটা দেখে সেই মহিলা লিডার নির্দেশ দেয় তাকে ভেতরে আনতে। তারপর তাকে ভেতরে আনা হয়। তো পরদিন তার দীক্ষা নেওয়া শুরু হয়। সেই মহিলাটি বলে স্ট্রেঞ্জ তুমি যদি সঠিকভাবে শিক্ষা নিতে পারো তাহলে তুমি আমার মতো তোমার কল্পনা শক্তিকে বাস্তব রূপ দিতে পারবে, মানে তুমি কল্পনায় যখন যেখানে যেতে চাইবে সেখানেই যেতে পারবে একদম বাস্তবিকভাবে। এছাড়াও
তুমি যে কোনো অস্ত্রের ব্যবহার করতে পারবে এই ইমাজিনেশন ইউজ করে। তো এসব শুনে স্ট্রেঞ্জ বলে, আপনি যেভাবে ইমাজিনেশনের বাস্তব রূপ দেওয়ার জন্য হাতের ব্যবহার করছেন, হাতের আকার দিচ্ছেন, আমার পক্ষে তো সেটা সম্ভব না, কেননা আমার হাতের আঙ্গুল তো অচল। তখন তিনি বলেন, তোমরা সার্জেন্টরা কিভাবে মানুষের মাথার ভেতরে অপারেশন করো? উত্তরে স্ট্রেঞ্জ বলে, বহু বছর ধরে লেখাপড়া আর প্র্যাকটিস করে। তখন সেই লিডার মহিলা বলে, এক্ষেত্রেও ব্যাপারটা একদমই তাই, তোমাকে প্রচুর লেখাপড়া করতে হবে, প্রচুর প্র্যাকটিস করতে হবে, মনে বিশ্বাস জানতে হবে। তো তারপর সে লাইব্রেরিতে যায় এবং লাইব্রেরিয়ানের কাছে বিভিন্ন বইয়ের ব্যাপারে জানতে চায় এবং একটি বই হাতে নিয়ে দেখার পর দেখে সেই বইয়ের কয়েকটি পাতা যেন কে ছিঁড়ে নিয়ে গেছে। তো এই ব্যাপারে লাইব্রেরিয়ানকে জিজ্ঞেস করলে তিনি বললেন, আমাদের এখানে আমার মতো আরো একজন ট্রেনার ছিল, সেই এই বইয়ের গুরুত্বপূর্ণ পাতাগুলো ছিঁড়ে নিয়ে পালিয়েছে। মানে মুভির ফার্স্ট সিনে আমরা যেটা দেখেছি আর কি। পরদিন স্ট্রেঞ্জের ট্রেনিং শুরু হয়, কিন্তু সবাই যেটা পারছিল সেটা মোটেও স্ট্রেঞ্জ পারছিল না, কারণ তার তো হাতের সমস্যা। যাই হোক, কিছুক্ষণ পর সেখানে সেই মহিলাটি আসে এবং স্ট্রেঞ্জ তাকে বলে, ওরা যা পারছে আমি আমার হাতের কারণেই তা পাচ্ছি না, আমার দ্বারা সম্ভবই হচ্ছে না। তখন মহিলা লিডার আর একজন ট্রেনারকে ডাকেন, যার একটি হাত কাটা। তো তিনি সেই কাটা হাতেই কল্পনা শক্তির বাস্তব রূপ দেন। এটা দেখে তো স্ট্রেঞ্জ অবাক হয়ে যায়। তখন লিডার মানে গুরুমা বলেন, দেখো স্ট্রেঞ্জ, ব্যাপারটা তোমার হাতে নয়, ব্যাপারটা ডিপেন্ড করছে তোমার আত্মায়, তোমার মনে। মনকে পরিশুদ্ধ করো, আত্মাকে অহংকার মুক্ত করো, তাহলেই হয়ে যাবে। তারপর তিনি স্ট্রেঞ্জকে কল্পনা শক্তির মাধ্যমে হিমালয়ে নিয়ে যায় এবং বলে, এই তাপমাত্রায় মানুষ 8 মিনিটের মধ্যেই জমে যায়, তুমি এখানে এই 8 মিনিট একা থাকবে, এর মধ্যে চেষ্টা করে তুমি তোমার কল্পনা শক্তিকে বাস্তব রূপ দিয়ে যদি আমাদের আস্তানায় ফিরতে পারো তাহলে তুমি বেঁচে যাবে, আর যদি তোমার কল্পনা শক্তিকে তুমি বাস্তব রূপ এর মধ্যে দিতে না পারো তাহলে তুমি এখানেই জমে মারা যাবে। তো গুরুমা যখন আস্তানায় ফিরে আসে তখন ট্রেনার তাকে জিজ্ঞেস করে, আপনার নতুন শিষ্য কই? উত্তরে গুরুমা বলে, ওকে হিমালয় পর্বত চূড়ায় রেখে এসেছি, এবার সে নিশ্চয়ই তার কল্পনা শক্তিকে কাজে লাগাতে পারবে, কেননা দেয়ালে পিঠ ঠেকে না গেলে মানুষ কোনো উপায় খুঁজে পায় না। এই কথার একটা বাস্তব দৃষ্টান্ত দেই। মনে করুন আপনি মধ্যবিত্ত পরিবারের একজন সন্তান, আপনার বাবা সংসার চালান, মাঝে মাঝে আপনার মায়ের কাছে বাবার কাছে পকেট খরচ টাকা নিয়ে চলছেন, খুব ভালোভাবে দিন না কাটলেও একরকম ভাবে কিন্তু আপনার দিন কেটে যাচ্ছে। এবার আপনার আশেপাশে আপনার বয়সে অনেকের দিকেই তাকান, তারা নিম্নবিত্ত পরিবারের সন্তান, চাউল কিনে ভাত খায়, একদিন ইনকাম না করলে বাড়িতে সবাইকে না খেয়ে থাকতে হয়। খোঁজ নিয়ে দেখুন এরকম পরিবারের ছেলেগুলো সকালবেলা উঠেই কাজে চলে গেছে, কারণ তাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে, ইনকাম না করলে তাদের মুখে ভাত জুটবে না। তো ব্যাপারটা আসলেই দেয়ালে পিঠ না থাকলে কোনো উপায় হয় না, সেটা কর্মক্ষেত্রেই হোক, ইনকাম ক্ষেত্রেই হোক বা অন্য কোনো ক্ষেত্রেই হোক। যাই হোক, ওদিকে স্ট্রেঞ্জ তো হিমালয়ের জীবনের ভয়ে মনে প্রাণে চেষ্টা করছিল কল্পনা শক্তিকে বাস্তবিক রূপ দেওয়ার। এক পর্যায়ে এসে সবাইকে অবাক করে দিয়ে বাস্তব দুনিয়ায় ফিরে আসে। তো এরপর সে আস্তে আস্তে একদম স্বাভাবিক সুস্থ হয়ে যায় এবং সাধারণ জীবনে ফিরে আসে। আর শেষ সিনে দেখা যায় সে একটা অপারেশন করছে এবং অপারেশন শেষে সে মেয়ে ডক্টরটিকে জড়িয়ে ধরে। এই মাধ্যমে এই সিনেমাটি শেষ হয়ে যায়। তো এই মুভিতে কতটুকু বোঝার ব্যাপার আছে বা কতটুকু লজিক্যালি কথাবার্তা বলা হয়েছে সেটা না, ব্যাপারটা হচ্ছে যে এই মুভিটা থেকে আমার শেখার একটা বিষয় আছে বা আমাদের একটা শেখার বিষয় আছে, আর সেটা হলো আমরা যারা বাইক চালাই, কার চালাই বা অন্য কোনো সেকশনে ড্রাইভিং করি, আসলে খুব সাবধানে এই জিনিসটা করা দরকার, কেননা একটি দুর্ঘটনায় আপনার জীবনের সম্পূর্ণ প্যাটার্নকে একদম ঘুরিয়ে দিতে পারে, আর যেটার বাস্তব রূপ আপনারা এই মুভিতেই দেখলেন। তো বি কেয়ারফুল, একটু সাবধানে ড্রাইভ করবেন আর ভালো থাকবেন, কাছের মানুষকে ভালো রাখার চেষ্টা করবেন, বিশেষ করে যারা আপনার উপর ডিপেন্ডেন্ট আর কি।